নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত। তুহিন হত্যার প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি, সাংবাদিক সুরক্ষায় আইন করার তাগিদ। টঙ্গীতে ব্যাগে থাকা টুকরো লাশের রহস্য উন্মোচন, পূর্ব বিরোধী অলিভিয়াকে খুন করে দুর্বৃত্তরা, জানালো র্যাব। 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন, নেতাকর্মীদের ঢল, বক্তব্য রাখবেন তারেক রহমান। এবং স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল ব্লকের, পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসির। এবারে থাকছে বিস্তারিত। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। এর মধ্যে নতুন ভোটার 24,38,626 জন। সকালে দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকার হালনাগাদ সম্পূরক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কোনো ভুল ত্রুটি থাকলে ভোটাররা আপত্তি জানাতে পারবেন 21 আগস্ট পর্যন্ত। শিউলি রায়ের রিপোর্ট। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, এবার হালনাগাদে প্রায় 45 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, আর 21,32,590 জন ভোটার মারা যাওয়া ও অন্যান্য কারণে বাদ পড়েছে। ফলে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন। সচিব আক্তার আহমেদ বলেন, ভোটাররা দাবি আপত্তি জানাতে পারবে আগামী 21 আগস্টের মধ্যে। এরপর 24 আগস্টের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করবে ইসি। এরই মধ্যে অন্যান্য কার্যক্রম শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 24,38,626 সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে 12,37,32,274 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন সবকিছুই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে জানান, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ চলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 2 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ, যার একটি গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের ভিডিও ধারণ, আরেকটি হচ্ছে পূর্বশত্রুতার বিষয়। পুলিশের দাবি, ইতোমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করেছে তারা। এই নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, জড়িত সবাইকেই দ্রুত আইনের আওতায় আনা হবে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। জুলাই আগস্টে লুট হওয়া 700-র বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসারের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান তিনি। আমাদের প্রায় 700 করে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের সময় পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। ক্যামেরায় ঘটনাস্থল থেকেই অটো সিগন্যাল আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 1, 2, 3। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে খুনিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করেন বক্তারা। সেই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুরের শিবচরে হওয়া মানববন্ধনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। আমরা বিশেষ করে সাংবাদিকদের উপর এই হামলা নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই। যেসব সাংবাদিক যাদের আজকে কলম নিয়ে দেশের সমস্যা তুলে ধরবার কথা, তারা আজকে চাপা দিয়ে আঘাতে মৃত্যুবরণ করছে। সেভাবেই বলতে চাই, যারা সাংবাদিক হত্যা করবে, সাংবাদিককে আহত করবে, মিথ্যা মামলা দিবে, রাষ্ট্রের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর কোনোদিন যেন বাংলাদেশে কোনো সাংবাদিক নির্যাতন না হয়। সাংবাদিকের নির্যাতন হওয়ায় দেশের কলঙ্ক। এদিকে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন স্থানীয় সাংবাদিকরা। একই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের প্রতিবাদ সমাবেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে সন্ত্রাসীদের বিচার কাজ সম্পন্ন করার জোর দাবি জানানো হয়। প্রকাশ্য মার্কেট এলাকাতে, জনবহুল এলাকাতে প্রথমে কুপিয়ে পরে গলা কেটে হত্যা করা হয়েছে। এই নির্মমতা, এই নৃশংসতায় প্রমাণ করে রাষ্ট্রের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা। অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আসলে আমরা সাংবাদিকতা করতে এসেছি এবং স্পষ্টভাবে বলতে চাই, গলা কেটে কখনো কণ্ঠরোধ করা যায় না, গলা কেটে কখনো কলম থামানো যায় না। এছাড়া পটুয়াখালী, লালমনিরহাট, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে হওয়া প্রতিবাদ সমাবেশে সারা দেশে সাংবাদিক হয়রানি, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর তাগিদ দেওয়া হয়। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। টঙ্গীতে টুকরো লাশের রহস্যে উন্মোচন করেছে র্যাব। 3 আসামিকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, পূর্ববিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ার চেষ্টাও করে তারা। অলিকে খুনের পর লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রাখা হয় মরদেহ। শাহাদাত নিশাদের রিপোর্ট। শুক্রবার টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা ট্রাভেল ব্যাগ ঘিরে তৈরি হয় রহস্য। কি আছে তার ভেতরে তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইনশৃঙ্খলা বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার, সে তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেফতার করা হয় আপেল, সাদেক ও বাপ্পি নামে সন্দেহভাজন 3 জনকে। র্যাব বলছে, নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত, টঙ্গীতে বসবাস করত তারা। রোববার দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান র্যাব। জানানো হয়, গ্রেফতার আপেলের বাসায় 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। নিজের স্ত্রীকে কটূক্তি করায় কাল হলো অলি মিয়ার। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো করে ট্রাভেল ব্যাগে করে টঙ্গী স্টেশন রোডে ফেলে যায় আসামিরা। এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে। র্যাবের দাবি, অলিকে খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ারও চেষ্টা করে তারা। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা করা হয় এবং তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, কোনো ক্লু না থাকে। রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল। এই ধরনের তাদের একটা মোটিভ ছিল, বা সেটা চরিতার্থ করতে পারে নাই। এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে। সো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায়, তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। সো ওই অ্যাসপেক্টে তারা পরে বাসায় বসে এই হত্যাটা করা হয়। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। রোববার বেলা 2টার দিকে নগরের পাঠানপাড়া এলাকায় এই সম্মেলন শুরু হয়। সকাল থেকেই সম্মেলনস্থলে নেতাকর্মীদের ঢল নামে। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নেতাকর্মীদের কেমন উচ্ছ্বাস দেখছেন? নতুন নেতৃত্ব নির্বাচনের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন।
যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। মঞ্চে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য হয়েছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকেও নেতৃবৃন্দ এসেছেন। যেহেতু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, তারা শুনতে চান দলের প্রধান আজকে কি নির্দেশনা তাদেরকে দেন। যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন, ফলে এই বক্তব্যটি রাজশাহী অঞ্চলের বিএনপি নেতৃবৃন্দের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন। আর যেটি হচ্ছে যে নতুন যে নেতৃত্ব নির্বাচন হবে সেটি তারা হয়তো কেন্দ্রের উপরে ছেড়ে দেবেন। যেহেতু প্রথম অধিবেশনের প্রধান অতিথি হিসেবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, তারপরেই মূলত এই দ্বিতীয় অধিবেশন আজকের সম্মেলন শেষ করে ঢাকাতে হতে পারে এই মহানগর কমিটি এমনটি জানানো হয়েছে। তবে একেবারে যদি বলা যায় যে রাজশাহী মহানগরের যে আজকের যে সম্মেলনটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে, পুরো রাত থেকে আমরা এই সরাসরি আছি। সেখান থেকে আমরা যেহেতু প্রজেক্টরের মাধ্যমে এই সম্মেলনটিকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে, সেখানে আমরা দেখছি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। মঞ্চে 4:30টায় ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকেই দলটির যে নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, কি বক্তব্য রাখছেন সেটি শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকরা। আমরা দেখেছি যে দলে দলে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দরা যুবদল, ছাত্রদল, বিএনপি এবং তাদের যে শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী শাহেদ। জুলাই আগস্টে চালানো গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ডে করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতেও বলেন তিনি। রোববার সাভারের মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, সব খুনির বিচার করা হবে, শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে না। এছাড়া শেখ হাসিনা ও সহযোগীদের বিচারে সরকারের ইচ্ছার অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থে কিছুটা সময় লাগছে এবং বিচার প্রক্রিয়া এমনভাবে হবে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে, ন্যায় বিচার করতে হলে সত্যিকার অর্থে আপনাকে একটু সময় দিতে হবে। আমরা তাড়াহুড়ো করে যদি অন্যায় অবিচার করি, ফলে এটা নিয়ে বাইরে আরো কথা উঠবে যে ওনারা এটা জোর করে ওনাকে ফাঁসি দিচ্ছেন, জোর করে ওনার প্রতি অন্যায় চাপিয়ে দিচ্ছেন। আমরা এটা চাই না। আমরা বলবো যে আমরা ন্যায় প্রতিষ্ঠার জন্য যতটুকু করার দরকার সেটাই আমরা করছি। বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা দেশের স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে টানা চতুর্থ দিনের মতো ব্লকেট কর্মসূচি চলছে। রোববার বেলা 11:30টায় নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেন তারা। সেনাবাহিনী ও পুলিশের বাধা উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যায়। এ সময় আন্দোলনকারীরা বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে চিকিৎসা ব্যাহত হচ্ছে, যা ভাঙতে হবে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমাদের 3টি দাবি ছিল, 3টি দাবি যৌক্তিক, কারণ আমরা এই শেরে বাংলা না, শুধু সারা বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের জন্য আমরা নেমেছি। আমরা আজকে 14 দিন রাস্তায়, আমরা কোনো প্রকার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো যোগাযোগ পাচ্ছি, তারা আমাদের কোনো সাড়া দিচ্ছে না। তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা লোকজন পাঠাচ্ছে, তারা সেনা পাঠাচ্ছে, পুলিশ পাঠাচ্ছে, তারা নিজেরা আসতেছে না। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বরিশাল ব্লকেটের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, কি বলছেন বিক্ষুব্ধরা? সর্বশেষ পরিস্থিতি কি এখন আমাদের জানাবেন? আজ সকাল 11টার দিকে কিন্তু এই যে ঢাকা বরিশাল যে মহাসড়ক, এটিকে কিন্তু ব্লকেট করে আন্দোলনকারীরা এবং এই আন্দোলনে কিন্তু শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নায়েবে আমির শায়েকে চরমোনাই মুফতি ফয়জুল করিম, উনি এসে কিন্তু একাত্মতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছিলেন এবং তারা কিন্তু এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা যেটা বলছে যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে স্বাস্থ্যখাত যে সংস্কার, সেই স্বাস্থ্যখাত সংস্কারের কিন্তু তারা দাবি জানিয়ে আসছে এবং এই ঢাকা বরিশাল যে মহাসড়কটি আছে, এই মহাসড়কটি গত 4 দিন ধরে কিন্তু
ব্লকেট কর্মসূচি পালন হচ্ছে। এর আগে কিন্তু আমরা দেখেছি, এর আগে 10 দিন কিন্তু বিভিন্ন দফায় কিন্তু তারা আসলে তাদের কর্মসূচি চালিয়েছে। আমরা একটু আন্দোলনরতদের সাথে কথা বলতে চাই। আমরা একটু প্রথমেই যুক্ত হব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি সাব্বিরের সাথে। এই আন্দোলনের আসলে শুরুটা কোথা থেকে বা কি বার্তা দিতে চাচ্ছেন? আপনারা জানেন যে বরিশালের স্বাস্থ্য খাত, শুধু বরিশাল না, সারা বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কারের জন্য এবং বরিশাল শেরেবাংলা মেডিকেলের সংস্কারের জন্য আমরা আন্দোলন করতেছি আজকে 14তম দিনে। 14তম দিনে বরিশালের যে প্রশাসন, সেনাবাহিনী বা পুলিশ থেকে শুরু করে তারা কিন্তু মোটামুটি নীরব ভূমিকা ছিল, কিন্তু আজকে চড়াও হয়েছে এবং দুইবার চড়াও হয়েছে। প্রথমবারের পরে দ্বিতীয়বারে যে চড়াওটা হয়েছে সেখানে আমাদের ভাইদের উপর হামলা করছে, লাঠিচার্জ করেছে। শুধু ভাইদের নয়, বোনদের উপরও লাঠিচার্জ করেছে। কিন্তু দিন শেষে গিয়ে আমাদের সাথে সেনাবাহিনীও পিছু হাঁটতে বাধ্য হয়েছে। দেন আমরা ব্লকেট কর্মসূচি পালন করছি। মানে আমাদের যে দাবিগুলো, আমরা আসলে কোনো অযৌক্তিক দাবি নিয়ে মাঠে আসিনি, আমরা যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই স্বৈর শাসনের মতোই বা শেখ হাসিনার আমলের মতোই প্রশাসন দিয়ে আসলে যৌক্তিক আন্দোলনগুলো দমিয়ে রাখতে চাচ্ছে বা দমানোর চেষ্টা করছে। আমি বলছিলাম যে কিছুক্ষণ পূর্বে এই সেনাবাহিনী বা পুলিশ তারা আমাদের এখানে দমাতে না এসে তারা তো শেরেবাংলা মেডিকেলে গিয়ে সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে ধরে বা যারা দালালি করতেছে তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে যায়, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তারা সেটা না করেছে, তারা আমাদের যৌক্তিক আন্দোলনকে পণ্ড করার জন্য এখানে এসেছে। আমরা বরাবরই কথা বলেছি এবং মেডিকেলের যে পরিচালক সাহেব রয়েছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল, আমরা অনেক তার কাছ থেকে আশাবাদী ছিলাম যে তিনি এসে আমাদের শেরেবাংলা মেডিকেলকে অনেক সংস্কার করবেন বা স্বাস্থ্য খাতে পরিবর্তন আনবেন, কিন্তু তার কিছু হয় না। আমরা তার সাথে বারবার কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি যে তিনি এক কথা বলে যে হতাশা প্রকাশ করছেন আমাদের কাছে যে আসলে আমার হাতে কিছু নাই, এখন তোমরা যেটা করতে পারো। সেই জায়গা থেকে আমরা তার পক্ষে আন্দোলনটা করতেছি এবং আমরা চাচ্ছি স্বাস্থ্যখাত সংস্কার। আমরা একদম ডিরেক্টলি এটা বলে দিতে চাই, কোনো ধরনের লাইভ কনফারেন্স বা এসের মাধ্যমে আমরা কোনো মিটিং এভাবে বসতে চাচ্ছি না। সরাসরি স্বাস্থ্য উপদেষ্টা তিনি বরিশালে আসবেন, তিনি বরিশালের পরিস্থিতি দেখবেন এবং দক্ষিণ বাংলার যে একটা ঐতিহ্যবাহী শেরেবাংলা মেডিকেল, আপনার এরকম বড় মেডিকেল কিন্তু দক্ষিণ অঞ্চলে আর নেই। তো সেই জায়গা থেকে দেখা যায় যে এই মেডিকেল পরিদর্শন করে রোগীদের কি চাওয়া কি পাওয়া রয়েছে এবং সিন্ডিকেট রয়েছে বা দালাল যারা করতেছে এদেরকে আইডেন্টিফাই করে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করতে পারবে আমাদের আন্দোলন ধারাবাহিক চলবে। কোনো ধরনের অনলাইন মিটিং ফিটিং আমরা যাচ্ছি না। আমরা একটু আরেকজনের সাথে যুক্ত হব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক নেতার সাথে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে কি দাবি জানাচ্ছেন, কি সংস্কার আসলে শেরেবাংলা মেডিকেলের দরকার? শেরেবাংলা মেডিকেলে পর্যাপ্ত ডাক্তার নেই, তারপরে হলো খাবার সিন্ডিকেট, তারপরে হলো চিকিৎসা ব্যবস্থা এতই নড়ে পড়ে, যেখানে হলো মেশিনগুলা আনার পরে কয়েকদিন চালু হওয়ার পরে ওইখানে যারা কর্তব্যরত আছেন তারা হলো মেশিনগুলো নষ্ট করে দেন এবং ডাক্তার বড় সমস্যা ডাক্তাররা তারা হলো রোগী আসলেই একটা স্লিপ ধরিয়ে দেন এবং বলেন যে অমুক ডায়াগনস্টিক সেন্টারে যান। আমরা কথা বলছিলাম আসলে নেতাদের সাথে, তারা যেটা বলছে যে নানা অনিয়ম কিন্তু এরা শেরেবাংলা হাসপাতালে প্রতিনিয়ত দেখছে এবং এর শিকার হচ্ছে সাধারণ রোগীরা এবং যত দ্রুত সম্ভব আসলে এই শেরেবাংলা মেডিকেল কলেজ সহ স্বাস্থ্যখাতের তারা সংস্কারের দাবি জানাচ্ছে এবং স্বাস্থ্য উপদেষ্টা নিজে বরিশালে এসে যেন এই সমস্যার সমাধান করে সেই দাবিও কিন্তু এখান থেকে তারা করছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সব শেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকিল মাহমুদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। রোববার সকাল 11টায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘ 9 বছর পেরিয়ে গেছে, এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় পড়াশোনা ব্যাহত ও বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। পরে 12:30টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন। 9 বছর আমরা স্থায়ী ক্যাম্পাস পাইনি, এটা আমাদের জ্ঞান চর্চার অনেকটা ঘাটতি হচ্ছে। আমরা গ্রুপে স্টাডি করতে চাইলেও আমরা কোথাও একটা বসে গ্রুপে স্টাডি করবো বা আড্ডা দিব, সেই পরিবেশটা আমাদের নেই। এখন একটাই আমাদের দাবি, সেটা হচ্ছে আমাদের স্থায়ী ক্যাম্পাস দিতে হবে। আমরা চাই দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিডিপি পাশ করুক এবং আমাদের শিক্ষার সুযোগ সুবিধা দিয়ে আমাদের উদ্বুদ্ধ করুক। মাজার মসজিদে হামলা চালালে বা ধ্বংসের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন।
রোববার দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে কিছু মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এর আগে উপদেষ্টা কিশোরগঞ্জের নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন। পরে পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স ঘুরে দেখে মোতোয়াল্লিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। কোনো দুর্বৃত্ত যদি মসজিদে মাজারে হামলা চালায় তাহলে তাকে চিহ্নিত করা সহজ হবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে, কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। 2024-25 অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,12,000 টাকা। ফল, কৃষিপণ্য, পাথরসহ বিভিন্ন অধিক শুল্কযুক্ত পণ্যের আমদানি কমায় রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি আমদানিকারক, ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের। তারেক রহমানের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আল মারুফ। 2024-25 অর্থ বছরের শুরু থেকেই আন্দোলন সংগ্রামে অস্থিতিশীল হয়ে পড়ে সারা দেশ। সরকার পতনের পর সম্পর্কের অবনতি হয় বাংলাদেশ ভারতের মধ্যে। এর প্রভাব পড়ে আমদানি রপ্তানি কার্যক্রমেও। গেল অর্থ বছরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয়েছে 214,61,00,000 টাকা। আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, পুরো অর্থ বছর জুড়েই ছিল অস্থিতিশীল পরিস্থিতি। এমনকি দুই দেশের সম্পর্কের অবনতি, ডলার সংকটে চাহিদা মতো পণ্যের অর্ডার দিতে না পারা, ব্যবসায়ীদের ভিসা না দেয়া ও রাজনৈতিক সংকটে সোনা মসজিদ স্থলবন্দরে গতি কমেছে আমদানি রপ্তানিতে। বর্তমান সময়টাতে বেশি মানে গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের পোটে পরিণত হয়েছে। অনেক দিন ধরে ফল বন্ধ, ফল আমদানি করতে হচ্ছে না, নানা রকম জটিলতার কারণে এখানে আমদানিকারক নিরুৎসাহিত হচ্ছে। পট পরিবর্তনের পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা একটু অবনতি ঘটেছে, তারপরে আনুষঙ্গিক পরিবেশের জন্য হচ্ছে না। আশা করি যে সবারই আন্তরিকতা থাকলে ইন ফিউচার বা খুব শর্ট টার্মে না হলেও আশাবাদী যে আমরা এটা ঠিক হয়ে যাবে। ডলার সংকট ছিল, ডলার $102 এলসি করলে $125 পেমেন্ট করতে হয়েছে। এইভাবে ইম্পোর্টারগুলো আমাদের অনেক মার খেয়ে গেছে। বর্তমান সরকারের আমদানি নির্ভরতা কমানোর উদ্যোগের কারণে রাজস্ব ঘাটতি হয়েছে বলে দাবি কাস্টমস কর্মকর্তাদের। আলু, পেঁয়াজ ও গুড় সহ কৃষিপণ্য না আসায় রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে দাবি তাদের। সরকার খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোর দাম বেশি থাকার কারণে আমদানি বেশি ছিল, কিন্তু এবছর দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে এগুলো আমদানি করা লাগছে না, ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ থেকে। এটা একটা কারণ। সোনা মসজিদ স্থলবন্দরে 1,122,41,59,000 টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 907,80,47,000 টাকা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত 9টার দিকে শয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রূপলাল দাসের মেয়ের সঙ্গে মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের বিয়ে ঠিক হয়। রোববার দিন তারিখ চূড়ান্ত করার কথা ছিল, তাই জামাতা প্রদীপ দাস ও রূপলাল দাস ভ্যানে করে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে স্থানীয়রা তাদের ভ্যান চোর সন্দেহে তাদের আটক করে গণপিটুনি দেয়। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনিও মারা যান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 38 জনকে শুনানির জন্য 25 আগস্ট দিন ধার্য করেছে আদালত। রোববার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন মাহমুদের আদালত এই দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ জানান, বাদী অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবরে উপস্থিতির জন্য সমন জারি করেছে। মামলায় তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি 42 জন। এদের মধ্যে এজাহারভুক্ত 3 জন ও তদন্তপ্রাপ্ত 1 জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস সহ 20 জন গ্রেফতার রয়েছেন।
পদ্মা যমুনার বুকে অপরাধের রাজত্ব কায়েম করেছে দস্যুরা। মানিকগঞ্জের শিবালয় দৌলতপুর এলাকায় বালখেড ও নৌযান থামিয়ে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই নৌযান চালকদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালায় দস্যুরা। সহকর্মী আব্দুল আলিমের প্রতিবেদন জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রতিদিন অসংখ্য বালু বোঝাই বালখেট পদ্মা যমুনা দিয়ে মানিকগঞ্জে পাড়ি দেয়। গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন অনেকটাই জলদস্যুদের দখলে। শিবালয় দৌলতপুর এলাকায় আগ্নেয়াস্ত্র, রামদা, হাসুয়া, লাঠি নিয়ে মোহরা দেয় তারা। বালখেট প্রতি চাঁদা আদায় করে 500 থেকে 1000 টাকা। দিতে না চাইলেই লুটে নেয় মানিব্যাগ, নির্দয়ভাবে মারধর করে। অভিযোগ রয়েছে কখনো রাজনৈতিক পরিচয়ে, কখনো ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে রসিদ দিয়ে 3000 টাকাও চাঁদা আদায় করে দস্যুরা। এর প্রতিকার চেয়ে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এর সাথে প্রশাসনটা জড়িত আছে। এখান থেকে চাঁদাবাজি করে 3000 থেকে 4000 টাকাও নেয়। আমরা যাওয়ার পথে দৌলদিয়া আরিচা এর সম্মুখে আমাগো চাঁদাবাজি দরিয়া মারধর করে নৌযান শ্রমিকের উপরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে আমরা চাঁদা আদায় করে থাকি। চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নৌ শ্রমিক ফেডারেশনের এই নেতা। এই চাঁদার থেকে আমরা ত্রাণ কখন পাইতে পারি আপনাদের সহযোগিতা কামনা করি, এবং এই চাঁদাবাজি যদি বন্ধ না করা হয় আগামী 24 ঘন্টা পরে সারা দেশব্যাপী আমরা কর্মসূচির ঘোষণা দেব। চাঁদাবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নদীবন্দর কর্তৃপক্ষ। যদি এই চ্যানেল বহির্ভূত বা চ্যানেলের মধ্যে চাঁদাবাজি বা জলদস্যু এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পুলিশের সহায়তায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। চাঁদাবাজি বন্ধে দ্রুত কার্যকরী উদ্যোগ দেখতে চান নৌপথে চলাচলকারীরা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। চট্টগ্রামের পটিয়ায় চাকুরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকালে চাকুরিচ্যুত ব্যাংক ফোরামের উদ্যোগে শতাধিক চাকুরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পরে সড়কে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন। এ সময় পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের মূল ফটকে ব্যানার ও তালা ঝুলিয়ে দেন। ফলে গ্রাহকরা ব্যাংকে প্রবেশ করতে পারেননি, বন্ধ হয়ে যায় কিছু ব্যাংকের লেনদেন। বিক্ষুব্ধরা বলেন, পট পরিবর্তনের পর বিভিন্ন ব্যাংক থেকে কয়েক হাজার কর্মকর্তা কর্মচারীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। তারা তাদের পুনর্বহালের দাবি জানান। বরিশালের বাবুগঞ্জের দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে হরিণ নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ক্যামেরা অকেজো থাকায় এই ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি কর্তৃপক্ষ। হরিণ উদ্ধারে তদন্ত করছে পুলিশ। শাকিল মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল আল মারুফ। বরিশালের বাবুগঞ্জ উপজেলার দুর্গাসাগর দিঘিতে প্রায় 10 বছর যাবৎ ময়ূর, খরগোশ ও হরিণ সহ নানা প্রজাতির প্রাণী পালন করছে জেলা প্রশাসন, যা দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষ। গেল 3 আগস্ট দুর্গাসাগরে খাঁচাবন্দি থাকা 13টি হরিণের মধ্যে একটি হরিণ নিখোঁজ হয়ে যায়। দায়িত্বে অবহেলা ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবে হরিণ নিখোঁজ হতে পারে বলে দাবি করছেন দর্শনার্থীরা। অনেক দর্শনার্থীরা আসেন ঘুরতে, তো এখানে যে অবস্থায় আছে জায়গাটা, হরিণগুলো বিগত দিনে যেভাবে ছিল এটা কোনোভাবেই নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এখানে আরো নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো উচিত। কর্তৃপক্ষ বলতে পারবে আসলে আসলে এই জিনিসগুলো কোথায় যাচ্ছে বা কোথায় গায়েব হচ্ছে, দায়বদ্ধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা নাই, সিসি ক্যামেরা তো এখন দেখা যায়, আগে ছিল এখন তো নাই। দায়িত্বে অবহেলা আর দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকায় হরিণ নিখোঁজের ঘটনায় কাউকে শনাক্ত করতে পারছে না জেলা প্রশাসন। সকালে খাবার দেয়, সারাদিন পরিচর্যা করে, সন্ধ্যার সময় তালা মারিয়ে চাবি জমা দিয়া ও রাতে এখান থেকে চলে যায়। পরদিন আর এক গ্রুপ আসে, তাদেরকে তারা বুঝাই দেয়। ওই বুঝাইতে গিয়ে দেখছে যে হরিণ একটি নাই। তো এই পর্যন্ত আমরা জানি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানাই তাৎক্ষণিক, এবং আমি নিজে এবং সাথে জামাল স্টাফ তাকে নিয়ে আমি থানায় যাই, জিডি এন্ট্রি করি। দীর্ঘদিন সিসি ক্যামেরা অকেজো থাকার কথা স্বীকার করে তদন্তের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সঙ্গে হরিণ নিখোঁজের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। সিসিটিভি যে ক্যামেরাটা নষ্ট, অনেকদিন ধরে নষ্ট বলতেছিল। পুলিশের মতো তদন্ত করতেছে, আমরা চেষ্টা করতেছি ফাইন্ড আউট করার জন্য, দিকে ধরার জন্য। জানার সাথে সাথে থানায় জিডি করা হয়েছে এবং ইউনো এবং থানার ওসি আছে গিয়েছে ওখানে তদন্ত করতে এই বিষয়টা নিয়ে। না, এটা আমি বললাম জিডি করা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্গাসাগর পর্যটন কেন্দ্রে পালিত প্রাণীদের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান দর্শনার্থীদের।
আব্দুল্লাল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত 11টার দিকে হাউজিং এফ ব্লকের একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ উর্বি খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উর্বির স্বজনেরা জানায়, কফি বিক্রেতা রানা তার স্ত্রী ও 2 কন্যা সন্তান নিয়ে হাউজিং এলাকায় বসবাস করতেন। প্রায়ই রানার সাথে তার উর্মির ঝগড়া বিবাদ লেগে থাকতো। এরই জেরে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘরের মধ্যে রেখে পালিয়ে গেছে বলে অভিযোগ তাদের। যশোর খুলনা মহাসড়কের হাটবিলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত 11:30টার দিকে নোয়াপাড়া শাহ মামুনের বালুর ডিপোর একটি ট্রাক বেপরোয়া গতিতে যশোর থেকে নোয়াপাড়া যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটির হেডলাইট নষ্ট ছিল এবং হেলপার গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে, কিন্তু চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এখানে একটা ড্রাম ট্রাক আপনার ফল বিক্রেতা শুকুর আলীকে আপনার সজোরে ধাক্কা মারে সামনে থেকে। যে ড্রাম ট্রাক এটা আমরা হেফাজতে নিয়েছি। চালক এবং হেল্পার অজ্ঞাত, আমরা এটা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি এবং এটা আমরা সোর্স নিয়োগ করতেছি। গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুলাল মিয়া নামে এক ওয়ার্কশপ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এক দম্পতিকে আটক করা হয়েছে। রোববার সকালে উপজেলার চাঁদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, শনিবার রাত 11:30টার দিকে দুলাল ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। রাতভর খোঁজাখুঁজির পর রোববার সকালে হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং বাড়ির ভাড়াটিয়া স্বামী স্ত্রীকে আটক করে। আজ বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসন হাতে নিয়েছে বিভিন্ন কর্মসূচি। এদিকে সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি দর্শনার্থীদের। শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1924 সালের 10 আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ সুলতান। তার পিতা মোহাম্মদ মেসের আলী ও মাতা মোসাম্মদ মাজু বিবির দেওয়া নাম ছিল লাল মিয়া। SM সুলতান তার জীবনের মূল সুরছন্দ খুঁজে পেয়েছিলেন চিত্রশিল্পে। 1950 সালে ইউরোপে যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছে। সুলতানের শিশু স্বর্গের আর্ট স্কুলে চিত্রাঙ্কনের প্রতি ঝোঁক রয়েছে শিশুদের। হতে চায় সুলতানের মতো বরেণ্য শিল্পী। আমাদের এখানটায় ফল ফুল এবং নানা ধরনের ছবি আঁকা শেখায়। আমি বড় হয়ে SM সুলতানের মতো একজন চিত্রশিল্পী হতে চাই। 2 বছর ধরে ছবি আঁকা শিখি। আমি অনেকগুলো দৃশ্য আঁকা শিখছি। আমি এর আগে কিছু পারতাম না। এখানে এসে আমি অনেক গর্বিত বোধ করতেছি। শিল্পীর সংগ্রহশালা ঘিরে পর্যটন কেন্দ্র করার দাবি ঘুরতে আসা দর্শনার্থীদের। আমাদের এই নড়াইলকে ঘিরে SM সুলতানকে ঘিরে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে সুলতানের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য। কিন্তু আজও সেটা বাস্তবায়ন বা আমাদের এই দাবিটা যেন পূরণ হয়, সেই জন্য সরকার বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো সবসময়। বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের এই শিশু স্বর্গ এবং যে সংগ্রহশালা আছে এটাকে চাই যে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কাছে আবেদন জানায়। শেখ মোহাম্মদ সুলতানের সংগ্রহশালাকে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে জেলা প্রশাসন। SM সুলতানের যে সংগ্রহশালাটি এটি সম্প্রসারণের বিষয়ে ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ সহ অন্যান্য যাবতীয় সকল প্রস্তাব আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি। সেই সাথে আমাদের যে দৃষ্টিনন্দন ঘাটটি করার বিষয়ে যেখানে ওনার নৌকাটি আছে এটিও দৃষ্টিনন্দন করার জন্য এবং সংরক্ষণের বিষয়ে আমরা প্রস্তাব পাঠিয়েছি। বরেণ্য এই শিল্পীর জন্মদিন ঘিরে নানা কর্মসূচি হাতে নিয়েছে নড়াইল জেলা প্রশাসন ও SM সুলতান ফাউন্ডেশন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
এক কর্পোরেশন এক স্কেল বাস্তবায়ন ও কারখানায় গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রোববার সকাল 9:30টার দিকে এই কর্মসূচি পালন হয়। এ সময় সিবিএ সাধারণ সম্পাদক আবু কাউসার জানান, আশুগঞ্জ সার কারখানা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চ মূল্যে সার আমদানি করছে। দ্রুত কারখানায় গ্যাস সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান তিনি। দেশের খাদ্য নিরাপত্তা এবং আমদানি নিরাপত্তার স্বার্থে দ্রুত এই সার কারখানায় গ্যাস সংযোগের জন্য আমি সরকার মহোদয়কে আবেদন করছি। দেশের দ্বিতীয় বৃহত্তম সার কারখানাকে আন্তর্জাতিক চক্র, দেশীয় চক্র মিলে এটাকে একটা রুগ্ন শিল্প হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে আমাদেরকে এই অবস্থায় নিয়ে আসছে। নোয়াখালীর শেরবাগে দোকানপাটে লাগা আগুন 6.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার রাত 1টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহুরি ও মাইজদির 5টি ইউনিট প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় রোববার সকাল 7টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানিয়েছে, সেবারহাটে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে 11টি দোকান ও একটি কারখানা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত শেষে বলা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শরীয়তপুরে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে জেলা পূজা উদযাপন পরিষদের 3 নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ লিফলেট ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর শাখা। বক্তারা বলেন, সম্প্রতি পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, গোবিন্দচন্দ্র দত্ত ও সঞ্জয় কুমার দেবের বিরুদ্ধে যে অসত্য, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত লিফলেট প্রচার করা হয়েছে, যা শুধু ব্যক্তিগত মর্যাদা হানি নয়, বরং সংগঠনের ঐক্য ও সুনাম ক্ষুণ্ণ করার ঘৃণ্য অপচেষ্টা। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দিনাজপুরে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও উৎপাদন খরচ বাড়ার অভিযোগ তাদের। আমন চাষে পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়ার দাবি কৃষি বিভাগের। হারুনুর রশিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দিনাজপুর বিরল উপজেলার বানিয়াপাড়া গ্রামের কৃষক শুকুর আলী কদিন আগে সেচ মেশিনের সাহায্যে জমিতে পানি দিয়ে ধানের চারা রোপণ করেন। চলতি মৌসুমে 3 বিঘা জমিতে ব্রি 51 জাতের ধান আবাদ করেন এই কৃষক। বৃষ্টি এবং আবহাওয়া উপযোগী থাকায় কিছুটা স্বস্তিতে আছেন। তবে বেশিরভাগ কৃষকের অভিযোগ, সার ও কীটনাশকের দাম বেশি, কিনতে হিমশিম খেতে হচ্ছে। এই বিষয়টা দেখুক এবং গুরুত্বরে তাক দেখার দরকার, একটা কৃষক যাতে মারা না যায়, কৃষক যাতে একটু লাভবান হয়, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সারের দামটা যদি একটু কমায় তাহলে আমাদের কৃষি পুষি উঠে যায়। যখন আমরা এই ধান বাড়ার আগে আগে এই খরচটা বেশি হয়ে যায় পোকার আক্রমণের জন্য। উদ্যমুখী দাম এই তুলনায় আমাদের পোষায় না আর কি। সামান্য কোনো মতে আমরা চলতে পারি, এই আর কি। এর থেকে বেশি কিছু লাভজনক হয় না। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকদের কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস স্থানীয় কৃষি কর্মকর্তার। দিনাজপুর জেলায় এবছর রোপা আমনে 2,60,860 হেক্টর জমির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এই মৌসুমে সবচেয়ে যেটি উপকরণ দরকার, এখন কৃষকদের সার প্রয়োজন হবে। আমরা সার ব্যবস্থাপনাকে সঠিক রাখার জন্য সুষম মাত্রায় যাতে সার প্রয়োগ করে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি, এবং এখন পর্যন্ত আমাদের দাম অতিরিক্ত নিয়েছে, অভিযোগ আসে নাই। কৃষি পণ্য সহজলভ্য করা গেলে আমন চাষে কৃষকরা আরো বেশি উদ্বুদ্ধ হবেন বলে আশা কৃষি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা ও মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছিল মূল লক্ষ্য। শনিবার বিকেলে উত্তর লস্কর চালা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত খেলায় পেশাজীবী, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা অংশ নেন। লস্কর চালা একাদশ 3-2 গোলে সিনাবহ সেলিব্রিটি একাদশকে হারিয়ে বিজয়ী হয়। পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। খেলাটি উপভোগ করতে আশপাশের এলাকা থেকে বিপুল দর্শক উপস্থিত হয়।